Assalamualaikum, dear students, how are you? সেকেন্ড ইয়ারের ছাত্রছাত্রীদের তো পড়াশোনা খুব মুশকিল। এটাও সত্য, সেকেন্ড ইয়ারের ছাত্রছাত্রীরা তো সব পারে, ওরা আর কি জন্য ক্লাস করবে? আমার বুঝে আসে না, ওরা কি জন্য ক্লাস করবে? 7 জনকে লাইভে দেখা যাচ্ছে। সানজিদা আফরিন, তাহিরা বিনতে মেহজাবিন, বেশ কয়েকজন আসতে দেখা যায়, এবং এটা 5-7 জনের উপরে উঠে না ক্লাসের এমন অবস্থা। যেহেতু আগামীকাল আমাদের মডেল টেস্ট পরীক্ষা, এই মডেল টেস্টকে সামনে রেখে আজকে আমরা একটু হালকা পাতলা রিভিউ করার চেষ্টা করবো আর কি। দেখো, নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টারের একটা প্রবলেম আমরা অলরেডি লিখে ধরছি, এটা একটু তুলে নাও তোমরা, সিকিউর জন্য ইম্পর্টেন্ট, আগামীকালকে সিকিউর পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট, এটা একটু লিখে নাও। এবং এই প্রবলেমটা তোমরা অলরেডি করে আসছো বেশ কয়েকটা, যেহেতু আমরা গত ক্লাসেও আমরা নিউটনিয়ান বলবিদ্যা রিভিউ করেছি। এ ধরনের প্রবলেম আমি পড়াইছিলাম। এছাড়া তোমরা দেখবে সংঘর্ষ কাকে বলে, সংঘর্ষ কাকে বলে দেখতে হবে। সংঘর্ষ আবার দু প্রকার হয়, একটা স্থিতিস্থাপক সংঘর্ষ আর একটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। এরপরে আবার সংঘর্ষ হতে পারে একমাত্রিক, হতে পারে সংঘর্ষ হতে পারে দ্বিমাত্রিক, যেমন এটা দ্বিমাত্রিক সংঘর্ষ। তাহলে দ্বিমাত্রিক বা একমাত্রিক সংঘর্ষ কাকে বলে এটাও আসতে পারে। এখন আমরা এই নিউটনিয়ান বলবিদ্যার এই অংশটা দেখবে, পাশাপাশি তোমরা জানো ব্যাংকিং কোণের যে সমীকরণগুলো আছে সেটা দিয়ে যে অঙ্কগুলো হয় ওটা দেখতে হবে। এছাড়াও এখানে আরেকটা ইম্পর্টেন্ট, সেটা হলো জড়তার ভ্রামক নির্ণয়। জড়তার ভ্রামক নির্ণয়ের সমান্তরাল অক্ষ উপপাদ্য এবং লম্ব অক্ষ উপপাদ্যগুলো নিয়ে সিকিউ হয়, এগুলোও পড়তে হবে তোমাদেরকে। এই তিনটাই মূলত বেসিক্যালি বেশি ইম্পর্টেন্ট, এখান থেকেই আসতে পারে। আমরা এখন একটু ভেক্টরে চলে যাব। ভেক্টর আমাদের মনে আছে সামান্তরিক সূত্র পড়াইছিলাম আমরা। ভেক্টর আসলে তিনটা পার্ট হয়, তিনটা পার্ট। একটা হচ্ছে ধরো সামান্তরিক সূত্র দিয়ে নদীর অঙ্ক, নদী পারাপারের অঙ্কগুলো থাকতে পারে সামান্তরিক সূত্রের সাহায্যে। 2 নম্বরে থাকে হচ্ছে ডট গুণন, ক্রস গুণন, এইগুলো রিলেটেড সমস্যাগুলো থাকে। 3 নম্বরে থাকে হচ্ছে তোমার গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল। এই 3 ধরনের প্রবলেমগুলো দেখেই মূলত সিকিউ হয়ে যায়। তাহলে দেখো, সামান্তরিক সূত্র আমরা জানি পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ যদি আলফা হয় আর তাদের লব্ধি যদি হয় আর, এবং লব্ধি যদি পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে আমরা জানি আর সমান √p² + q² + 2pq cos আলফা। এগুলো তোমরা জানো। এবার tan θ সমান আমরা জানি, যার সাথে আমরা কোণ ডিটারমাইন করতেছি পি এর সাথে, সেটা না হয়ে কিউটা হবে উপরে q sin α / p + q cos আলফা। বিশেষ করে নদী পারাপারের ক্ষেত্রে অঙ্কগুলো আমাদের বেশি সহযোগিতা করে। এই যে আমরা পি এর জায়গায় তোমরা স্রোতের বেগ কল্পনা করতে পারো ইউ, আর এটাকে ভি কল্পনা করতে পারো, আর এটাকে ডাব্লিউ কল্পনা করতে পারো। তাহলে এক্ষেত্রে যদি এটা নদী বিবেচনা করা হয়, দেখো এভাবে যদি স্রোত যেতে থাকে আর নৌকা যদি এভাবে চলে, আমরা এগুলো দিয়ে নানান ধরনের প্রবলেম সলভ করতে পারি। আমরা দেখিয়েছিলাম, দেখো চিত্রটা যদি আমরা আবার আঁকি, এগুলো তো তোমাদের জানা আছে। এগুলো যার জানা নাই তার কপালে দুঃখের শেষ নাই। দেখো, আমি এই ভি কে দুটো অংশ ভাগ করতে পারি।
ভি এর একটা অংশ হচ্ছে এদিকে ভি কজ আলফা, আর ঠিক এদিকে হচ্ছে ভি সাইন আলফা। এটা একটা আমরা এখান থেকে ডাব্লিউর মান পাচ্ছি হলো ডাব্লিউ সমান রুট ওভার ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2u v cos আলফা। ধরলাম এভাবে গিয়ে ঠিক এই জায়গায় পৌঁছালো, এখানে ধরলাম ও এ বি নাম দিলাম। এখানে তো আমরা জানি এ বি মানে হচ্ছে নদীর প্রস্থ, ঠিক না? তাহলে এক্ষেত্রে আমরা এই যে এই অংশটা ও বি কেমনে বের করতে পারি, আর এ বি কেমনে বের করতে পারি, ও এ কেমনে বের করতে পারি, এগুলো দিয়ে নানান ধরনের অঙ্ক আমরা সলভ করতে পারবো। আশা করি দেখতে কোনো সমস্যা হচ্ছে না। ওকে, তাহলে আমি এখন যদি বলি এখানে ও এর সমান হচ্ছে কি ডাব্লিউ ইন্টু টি। টি মানে হচ্ছে নদী পার হতে যে সময়টা লাগে সেটার সাথে বেগ যদি গুণ করি তাহলে আমি ও এ পাচ্ছি, আর এই কোণটা হচ্ছে থিটা, মাইন্ড ইট, এই কোণটা হচ্ছে থিটা। আর ও বি সমান আমরা কি লিখবো, আবার লিখবো ও বি মানে হচ্ছে এখানে নদীর কিনারা বরাবর দূরত্ব, নদীর কিনারা বরাবর দূরত্ব। আমরা ও বি সমান লিখবো ভি কজ আলফা প্লাস ইউ ইন্টু টি। ইউ তো আমরা জানি স্রোতের বেগ, তার সাথে আমরা নৌকার বেগের এই উপাংশটা ভি কজ আলফা উপাংশটা যোগ করবো, তাহলে এটা হচ্ছে মোট বেগ ইন্টু সময়। এভাবে আমরা বের করতে পারি। আবার দেখো ভি কজ আলফা হচ্ছে তোমার স্রোত বরাবর, আর ভি সাইন আলফা হচ্ছে কি নদীর প্রস্থ বরাবর। তাহলে আমি নদীর প্রস্থ বরাবর এখানে সমান যদি ডি সমান লিখি, এখানে আমরা লিখতে পারি ডি সমান বিটি। ভি মানে কি বেগ ইন্টু সময়, আর এখানে বেগ হচ্ছে ভি সাইন আলফা, সময় হচ্ছে টি। তাহলে এখান থেকে আমি টি সমান বের করতে পারি টি বাই ভি সাইন আলফা। এভাবে সময় সমান বের করা যায়। দেখো এভাবে আমরা দেখো এই যে টিকে কাজে লাগিয়ে আমরা ও এ বের করতে পারি, আমরা বের করতে পারি এ বি সচরাচর দেওয়া থাকে, তাহলে এইখান থেকে মানগুলো আমরা বিভিন্ন স্টাইলে বের করতে পারি। যদি তোমরা এই কোণটা বের করতে পারো, আমাদের যদি থিটা জানা থাকে তাহলে অনেকগুলো অপশন দিয়ে বের করা যায়। থিটা জানা থাকলে আমরা লিখতে পারি টেন থিটা সমান বা লতি লম্ব বায়ু ত্রিভুজ সাইন থিটা সমান এ বি বাই ও এ। এটা জানা থাকলে আমরা এই ও এ তথা নদী পার হতে নৌকা কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, এখানে ও হচ্ছে ও এ হচ্ছে নদী পার হতে নৌকার অতিক্রান্ত দূরত্ব, ভাইস ভার্সা। এগুলো দিয়ে আরেকটা আমরা এভাবে নানানভাবে বের করতে পারি। আর আমরা যদি এই যে দেখো নদী পারাপারের জন্য আমরা এভাবে রওনা দিলাম, কেমন ভি আর ইউ এর মধ্যবর্তী কোণ আলফা ধরে, আমরা যদি ঠিক অপর পারে পৌঁছাতে চাই, এক্ষেত্রে এখন আমরা দেখব যদি ঠিক অপর পারে পৌঁছাতে চাই তাহলে কি করতে হবে। ঠিক অপর পারে ধরলাম, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি,
অপর পার মানে এখানে পৌঁছাবো এই বিন্দুতে আমরা, তাহলে সচরাচর আমাদেরকে এভাবে রওনা দিতে হবে, আমরা জানি। দেখো এভাবে যদি রওনা দিই তাহলে পয়েন্ট হচ্ছে কি ঠিক অপর পারে পৌঁছাতে। পৌঁছাতে হলে দেখো তখন আমাদের লব্ধি হবে এটা ডাব্লিউ, আর আমাদের সামান্তরিক এটা, তাহলে এটা ইউ হলে এটা ভি হলে এটাও ইউ হবে, এবং এটা একটা সমকোণী ত্রিভুজ হবে। সমকোণী ত্রিভুজ হলে আমরা লিখতে পারি এখানে দেখো ডাব্লিউ ভি স্কোয়ার সমান ভূমি স্কোয়ার অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, বা ডাব্লিউ সমান লিখব রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। দেখো ঠিক অপর পারে পৌঁছালে আমাদের সমীকরণটা এভাবে দাঁড়ায়, লব্ধির সমীকরণটা এভাবে দাঁড়ায় ডাব্লিউ সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। আবার আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো ভিকে আমরা দুটো উপাংশ ভাগ করতে পারি। একটা উপাংশ হচ্ছে এই কোণটা যদি আলফা হয়, ভি এর একটা উপাংশ এ বরাবর হবে ভি কজ আলফা, আর ঠিক এটা হবে ভি সাইন আলফা। দেখো ভি সাইন আলফা কিন্তু স্রোতকে অপোজ করছে, আর ভি কজ আলফা আমরা দেখতে পাচ্ছি নদী পার হতে সহযোগিতা করছে। তাহলে এই বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে অঙ্ক করার সময়। তখন যখন 90 চেয়ে বেশি কোণে অর্থাৎ 90+ চেয়ে বেশি কোণে রওনা দিবে, তখন তোমাদেরকে এই পলিসিটা অ্যাডাপ্ট করতে হবে। ওকে, এখন আমরা চলে যাব গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ভ। কারো কোনো টপিকস বোঝা না থাকলে কমেন্টস করতে পারো। গ্রেডিয়েন্ট কি? আমরা জানি এটা হচ্ছে ভেক্টর অপারেটর। এটাকে যদি আমি একটা স্কেলার ফাংশন দিয়ে নর্মাল গুণ করি তাহলে যা পাওয়া যায় তাকে আমরা বলি গ্রেডিয়েন্ট। লেখা হয় এভাবে আই ডিডি এক্স জেড ডি ফাই বাই ডি ওয়াই প্লাস কে ডি ফাই বাই ডি জেড। ওকে, ফাইয়ের যে কোনো একটা মান দেওয়া থাকবে যেখানে কোনো ভেক্টর নাই, ফাইয়ের ভিতরে কোনো ভেক্টর থাকবে না, কোনো দিক থাকবে না। সেই ফাইটাকে আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো একবার, ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো একবার, জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো একবার। তাহলে গ্রেডিয়েন্টটাকে তোমরা দেখতেই পাচ্ছ, এটা আমরা মোটামুটি স্কেলার থেকে ভেক্টর একটা অংশ পাই। অর্থাৎ কোনো একটা স্কেলার ফাংশনকে যদি ভেক্টর ফাংশনে রূপান্তর করতে চাই তার গ্রেডিয়েন্ট নিলে হয়ে যাবে। এবার আসি ডাইভারজেন্স। আমরা জানি ডেল হচ্ছে আমাদের ভেক্টর অপারেটর দিয়ে যদি আমরা কোনো একটা ভেক্টর ফাংশনকে ডট গুণন করি তাহলে আমরা পাবো হচ্ছে ডাইভারজেন্স পাবো। তাহলে এক্ষেত্রে আমরা লিখি এরকম ডিডি এক্স অফ ইএক্স প্লাস ডিডি ওয়াই অফ ইওয়াই প্লাস ডিডি জেড অফ ইজেড। ভেরি ইজি, ওই যে এ ডট বি সূত্র দিয়ে আমরা এটা পাই। তাহলে এখানে ডিডি এক্স দ্বারা ইএক্স এর যে অংশটা থাকবে সেই অংশটাকে ডিফারেন্সিয়েট করব এক্স এর সাপেক্ষে, দ্বিতীয় অংশ ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, তৃতীয় অংশ আমরা জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তাহলে আমরা এখানে কি পেয়ে যাব? ডাইভারজেন্স পেয়ে যাব। আর আমরা বলেছিলাম একটা জিনিসটা তোমাদের নিশ্চয়ই মনে আছে, সলিনয়েডাল হওয়া শর্ত। শর্ত কি? ডেল ডট ই সমান কি হতে হবে? 0 হতে হবে। হয় যদি হয় 0 হয় তাহলে আমরা এটাকে বলি সলিনয়েডাল, আর যদি 0 না হয় তাহলে এটাকে আমরা বলবো নন সলিনয়েডাল। এরপর আসি ডাইভারজেন্সের পরে হলো কার্ল। কার্ল দ্বারা আমরা কি বুঝি? কার্ল দ্বারা কোনো একটা ভেক্টর ফাংশন কোনো একটা জায়গায় ঘূর্ণনশীল কিনা সেটা ব্যাখ্যা করা হয় বেসিক্যালি। তাহলে কার্লের ক্ষেত্রে আমরা জানি যদি আমাদের ভেক্টর অপারেটর দিয়ে যদি আমরা কোনো একটা ভেক্টর ফাংশনকে ক্রস গুণন করি তাহলে যা পাই তাকে আমরা বলি কার্ল বলি। তাহলে এক্ষেত্রে আমরা জানি ক্রস গুণনের সূত্র প্রয়োগ করতে হবে আই জে কে, এরপরে ডিডি এক্স ডিডি ওয়াই
ডিডি জেড হবে, এখানে ইএক্স ইওয়াই ইজেড হবে। দেখো এই হলো আমাদের কার্ল। তো কার্লের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, সেটা হলো ঘূর্ণনশীল কিনা, ঘূর্ণনশীল বা অসংরক্ষণশীল কিনা। সূত্র কি ছিল তোমাদের নিশ্চয় মনে আছে, ডেল ক্রস ই সমান কি হবে, 0 হবে। ডেল ক্রস ই সমান 0 নাকি 0 হতে হবে না, কোনটা দেখি একদম কেউ কমেন্টস করে তো দেখি। নিচের লাইনটা কি ঠিক আছে? অঘূর্ণনশীল বা সংরক্ষণশীল হওয়ার শর্ত কি? ডেল ক্রস ই সমান 0 নাকি ডেল ক্রস ই সমান নট 0? কারো কোনো কমেন্টস নাই কেন? ইমাম মেহেদি কই? আহমেদ সাইদ, খালি রোল নাম্বার দিয়ে চলে গেলে হবে না, প্রোঅ্যাক্টিভ থাকতে হবে। আচ্ছা আসো আমরা একটা অঙ্ক করার চেষ্টা করি এখন। দেখো আমরা লিখি ডেল সমান, তো আমরা জানি সবাই ডেল সমান হচ্ছে কি আই ডিডি এক্স জে ডিডি ওয়াই কে ডিডি জেড, এটা আমাদের জানা আছে। আর আর সমান আমরা জানি আরেকটা ভেক্টর আই এক্স জে ওয়াই কে জেড, এবং আর এর মান সমান আমরা লিখি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। কেমন? তাহলে আমাদেরকে যদি বলে ডেল ডট আর সমান কত, আমরা বের করতে পারবো না? খুবই ইজি। তাহলে ডেল ডট আর সমান আমি কি লিখবো? লিখবো ডিডি এক্স অফ এক্স ডিডি ওয়াই অফ ওয়াই ডিডি জেড অফ জেড। দেখো 3 চলে আসবে আলটিমেটলি। আমাদেরকে এখন যদি বলে 2 নম্বরে ডেল অফ 1/r সমান কত, তখন আমাদেরকে কি করতে হবে? ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচে যেতে হবে। এখানে একটু জটিল ম্যাথামেটিক্স হয়, ধৈর্য ধরে এগুলো কি করতে হবে? সলভ করতে হবে। দেখি একটু আগাই। আই ডিডি এক্স অফ r to the minus 1 j dd x of r to the power minus 1 k dd x of r to the power minus 1। তাহলে যদি সলভ করি তাহলে দাঁড়াবে এরকম, হলো একটা লিখি আগে i dd x of square plus y square plus z square whole to the power minus half হবে এটা। দেখো এবার লেখা যায়, তাহলে প্লাস জে ইন্টু লিখবো একই অনুরূপ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল টু দ্য পাওয়ার মাইনাস হাফ প্লাস কে ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল টু দ্য পাওয়ার মাইনাস হাফ। এখন আমরা সলিউশনে প্রথমটা করি, এরপর অন্যান্যগুলোতে আগাবো। প্রথমটা আগাই ডিডি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল টু দ্য মাইনাস হাফ। সূত্র কি? এন এক্স টু দ্য পাওয়ার, মানে পুরোটাকে এক্স ধরবো, এন মাইনাস 1 মানে মাইনাস 3/2 হবে এখানে। আবার এটাকে ডিফারেন্সিয়েট করলে ভিতরটাকে আমরা জানি এটা 2x হবে। ওকে, তাহলে 2 কাটা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এরকম হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার রুট দিলাম, তাহলে
আবার কি হবে কিউব হবে এখানে উপরে হবে মাইনাস এক্স উপরে হবে মাইনাস এক্স তাহলে অনুরূপভাবে যদি আমরা লিখি তাহলে ডিডি ওয়াই অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জিটি স্কোয়ার মাইনাস হাফ সময় কি দাঁড়াবে মাইনাস ওয়াই অফ এটাই দাঁড়াবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল কিউব অনুরূপভাবে যদি আমরা dd z of x square plus y square plus z square হাফ লিখি তাহলে দাঁড়াবে মাইনাস z of root over x square y square z square হোল কিউব তাহলে দেখো আমরা তিনটার মান পেয়ে গেছি সুতরাং আমরা লিখব del of 1 by r equal del of 1 by r equal তিনটার মান বসিয়ে দিব আমরা তিনটার মান বসিয়ে দিলে ভেরি ইজি টার্মটা আমাদের আসে সেটা হলো মাইনাস এক্স আই নিচে আসবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার কিউব মাইনাস ওয়াই জে অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার whole cube minus z k of cube আর এখান থেকে যদি আমরা কমন নিয়ে ফেলি দেখো যা দাঁড়াই সমান আসবে হলো মাইনাস আর ডিভাইডেড বাই মানে আর ভেক্টর ডিভাইডেড বাই আর কিউব ও প্রথম শিখে আমরা ডেলের উপর কিন্তু ভেক্টর চিহ্ন দিই নাই ডেলের উপর একটু ভেক্টর চিহ্ন দিতে হবে এ ধরনের বেশ কয়েকটা প্রবলেম আছে তোমাদের এগুলো একটু সলভ করার চেষ্টা করতে হবে ওকে এই ভেক্টর চ্যাপ্টার নিয়ে বিস্তারিত পড়ালেখা করবে আমরা আর কথাবার্তা বলছি না নিউটনের বলবিদ্যা তো আমরা দেখিয়েছি কি কি আছে নাই না নিউটনিয়ান বলবিদ্যা যেমন আমরা বলেছিলাম সাপোজ ধর এটা হলো আমাদের পৃথিবী ব্যাসার্ধ আমাদের জানা আছে এই যে এ বি অক্ষটা আছে না এ বি অক্ষের সাপেক্ষে আমাদের কি করতে হবে এটা ধরলাম 200 কিলোমিটার এ বি অক্ষের সাপেক্ষে পৃথিবীর জড়তার ভ্রামক নির্ণয় করা এ বি অক্ষের সাপেক্ষে পৃথিবীর জড়তার ভ্রামক নির্ণয় পৃথিবীর ব্যাসার্ধ আর আমরা জানি 6400 কিলোমিটার এটা মুখস্থ রাখবো আর সমান 6400 এটা হলো কেন্দ্র
ওকে, তাহলে এটা ইজ নাথিং বাট দ্য অ্যাপ্লিকেশন অফ সমান্তরাল অক্ষ উপপাদ্য। সমান্তরাল অক্ষ উপপাদ্যের সূত্র প্রয়োগ করে আমাদের এই কাজটা করতে হবে। এখানে দুটো অক্ষ আছে, আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর ভার কেন্দ্র দেখতে পাচ্ছি এখানে এই যে জি, তার মধ্য দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রমক, তার মধ্য দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রমক, এবং এই যে এবি অক্ষটা যার সাপেক্ষে আমরা বের করব সেটা বের করার সূত্রটা কি আমরা জানি, আই এবি অর্থাৎ এবি অপেক্ষের সাপেক্ষে জড়তার ভ্রমক ইকুয়াল ভার কেন্দ্রের মধ্য দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রমক মানে আই জি প্লাস দুই অক্ষের মধ্যবর্তী লম্ব দূরত্ব। দুই অক্ষের মধ্যবর্তী লম্ব দূরত্ব কত, 200 প্লাস ধরলাম এটা হচ্ছে কি 8, এটাকে আমি এইচ ধরলাম, আর এটা হচ্ছে আর, তাহলে দুই অক্ষের মধ্যবর্তী লম্ব দূরত্ব হচ্ছে এইচ প্লাস আর হোল স্কোয়ার, এবং ওই যে বস্তুর ভর, বস্তুর ভর মানে কি পৃথিবীর ভর, ম্যাস অফ দ্য আর্থ। এটাই ছিল আমাদের সমান্তরাল অক্ষ উপপাদ্য। সমান্তরাল অক্ষ উপপাদ্য আমরা কি বলেছিলাম, যে কোনো অক্ষের সাপেক্ষে কোনো বস্তু জড়তার ভ্রামক হবে ওই অক্ষের সমান্তরাল এবং বস্তুর ভর কেন্দ্রের মধ্য দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এবং দুই অক্ষের মধ্যবর্তী লম্ব দূরত্বের বর্গ এবং বস্তুর ভরের গুণফলের সমষ্টি সমান। বস্তুর ভরের গুণফলের সমষ্টি সমান মানে আই এ বি সমান হচ্ছে ভার কেন্দ্রের মধ্য দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক প্লাস দুই অক্ষের মধ্যবর্তী লম্ব দূরত্ব যদি এইচ হয় এইচ স্কোয়ার ইন্টু বস্তুর ভর। এই ছিল আমাদের সূত্র। কিন্তু এখন আইজি সমান কত, আইজি দেখো তোমাদের বইয়ে এই আইজি সমান দেওয়া নাই। আইজি মানে হচ্ছে কি কোনো একটা গোলকীয় বস্তু জড়তার ভ্রামক, কোনো একটা গোলকীয় বস্তুর ভার কেন্দ্রের মধ্য দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে 2/5 mr স্কোয়ার। দেখো এটা আমরা তোমাদের লিখে দিতাম না যেহেতু তোমাদের সিলেবাসে নাই, কিন্তু আমরা দেখলাম বোর্ড কোশ্চেন এবং বিভিন্ন টেস্ট পরীক্ষায় এই বস্তুর বা গোলকীয় বস্তুর জড়তার ভ্রামক সংক্রান্ত অঙ্ক আসে, সেজন্য এটা তোমাদের কি করতে হবে, আয়ত্ত করতে হবে। তাহলে আমি যদি এখন এগুলো লিখে ফেলি এখানে 2/5 mr স্কোয়ার প্লাস এইচ প্লাস আর হোল স্কোয়ার ইন্টু এমই, মানগুলো যদি জাস্ট বসিয়ে দিই 2/5, পৃথিবীর ভর আমরা কত জানি 6 × 10⁻24 ইন্টু আর স্কোয়ার, আর কত 6400, এইচ হচ্ছে 2000, 2 × 10⁻3 প্লাস 10⁻5, 6.4 × 10⁻6 হোল স্কোয়ার ইন্টু পৃথিবীর ভর হচ্ছে 6.0 × 10⁻24 নাকি 26, 24ই হবে। ওকে, তাহলে তো এরপরে ভেরি ইজি, এটা ক্যালকুলেটর নিয়ে টিপ মারলেই এরপর অ্যান্সার চলে আসবে। আর আমরা জানি একক হচ্ছে কি কেজি মিটার স্কোয়ার, নট কেজি মিটার ইনভার্স। অনেকে এখানে ওই যে মিটার পার সেকেন্ড লিখে আসছে, তো ছোটবেলা দেখে চালা যায়। এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা হলো দিস ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ সমান্তরাল অক্ষ উপপাদ্য, অ্যাপ্লিকেশন অফ সমান্তরাল অক্ষ উপপাদ্য। এবং একটা বারের ক্ষেত্রেও হতে পারে, এটা ইম্পর্টেন্ট। আর এর আগে তো তোমাদের আমি এটা করিয়ে দেখিয়েছিলাম, তোমার দ্বিমাত্রিক সংঘর্ষের ক্ষেত্রে বিষয়গুলো আমরা করিয়ে দেখিয়েছিলাম। দ্বিমাত্রিক সংঘর্ষের অঙ্কগুলো বেশি করে প্র্যাকটিস করবে আয়ত্ত করার জন্য, বেশি more and more practice and practice. Without practice you couldn't achieve your goal. সোজা কথা। নিউটনের বলবিদ্যা শেষ। এই পর্যায়ে আমরা চলে যাব হচ্ছে ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়ের উপরে তো অলরেডি ক্লাস নেওয়া হয়েছে।
ষষ্ঠ অধ্যায়ের উপর অলরেডি ক্লাস নেওয়া হয়েছে। ও নিউটনের বলবিদ্যা, তার একটা জিনিস দেখবো, আরেকটা নিউটনিয়ান বলবিদ্যা হেলানো তলের ক্ষেত্রে। হেলানো তল আমরা বলেছিলাম এই যে হেলানো তল দেখো অনুভূমির সাথে এই যে কোণ উৎপন্ন করে, এই কোণটাকে আমরা বলি নিশ্চল কোণ। এই কোণটাকে আমরা বলি নিশ্চল কোণ। হেলানো তল দেখো, হেলানো তল অনুভূমিকের সাথে যে কোণ উৎপন্ন করলে আনত তলের উপরস্থ কোনো বস্তু পড়ার উপক্রম হয় তাকে বলা হয় নিশ্চল কোণ। তবে নিশ্চল কোণের সংজ্ঞা আমরা এখান থেকে লিখতে পারি। আমরা লিখব হেলানো তল অনুভূমিকের সাথে যে কোণ উৎপন্ন করলে আনত তলের উপরস্থ কোনো বস্তু গড়িয়ে পড়ার উপক্রম হয় তাকে নিশ্চল কোণ বলে। আর এই কোণটাকে আমরা বলি নিশ্চল কোণ। দেখো এই যে নিশ্চল কোণের উপরস্থ কোনো একটা বস্তু, সাপোজ ধরলাম এখানে একটা এম্বরের বস্তু অবস্থিত, এটা দেখো আমি যখন এই কোণটা বড় করব গ্র্যাজুয়ালি কোন এক পর্যায়ে গিয়ে এই বস্তুটা পড়ার উপক্রম হবে। যে কোণের জন্য আনত তলের উপরস্থ এই বস্তুটা পড়ার উপক্রম হচ্ছে সেই কোণটাকে আমরা বলছি নিশ্চল কোণ। তাহলে দেখো নিশ্চল কোণ ঠিক এমজি আমরা জানি নিচের দিকে ক্রিয়া করবে, দিস এমজি, এবং এটা হচ্ছে তার আনত তলের জন্য এটা হচ্ছে কি বলা যায় অবিলম্ব, অর্থাৎ আনত তলের উপর অঙ্কিত অবিলম্ব হচ্ছে এটা। এবং হিসাব করে দেখা যাচ্ছে এই কোণটাও থিটা হবে। ইফ দ্যাট ইজ দিস ওয়ান থিটা, দিস ওয়ান অলসো থিটা, তাহলে আমি যদি এমজিকে একটু উপাংশ ভাগ করি এটা হবে এমজি কস থিটা। আর দেখো এটা হচ্ছে এমজি সাইন থিটা। আমরা জানি প্রাথমিকভাবে যে কোনো নিশ্চল কোণের জন্য এই বস্তুটা না পড়ার পিছনে কারণ হচ্ছে তার গতির উল্টো দিকে একটা ঘর্ষণ বল ক্রিয়া করে সেজন্য। দেখো এই ঘর্ষণ বলের মানটা এই এমজি সাইন থিটার চেয়ে বড় হওয়ার কারণে থিটা এর যে কোনো মানের জন্য বস্তুটা গড়িয়ে পড়া শুরু করে না, মানে উপক্রম হয় না। কিন্তু যখন এই থিটার মান বড় হতে থাকবে, আমরা জানি থিটার মান বড় হলে সাইন থিটার মান বড় হবে, এক পর্যায়ে এমজি সাইন থিটার মান এফ এর চেয়ে বড় হয়, যার দরুন বস্তুটা গড়িয়ে পড়া শুরু করে। তাহলে আমি একটা প্রশ্ন এখান থেকে করতে পারি, সেটা হচ্ছে আনত তলের উপরে বা হেলানো তলের উপরে বস্তুর উপর বল প্রয়োগ করা না হলেও বস্তু গড়িয়ে পড়ার পিছনে কারণ কি? কারণ হচ্ছে এই এমজি সাইন থিটা। যদি এমজি সাইন থিটা ইজ গ্রেটার দেন কি হয়? এফ হয়, তবে আনত তলের উপরস্থ বস্তু গড়িয়ে পড়া শুরু করে। ব্যাস ছবিটা আঁকবা, ছবিটা এঁকে এভাবে জাস্ট ব্যাখ্যাটা দিলেই হয়ে যাবে অনুধাবনমূলক প্রশ্নের আনসার।
পেয়ে যাবো আমরা। কিন্তু ছবি না দিলে কিন্তু হবে না, ইউ হ্যাভ টু গো থ্রু ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচ। এটা দেখো আমরা জানি এই mg cos θ ঠিক উপরের দিকে যেটা ক্রিয়া করে এটাকে আমরা বলি আর বা অবিলম্বিক প্রতিক্রিয়া। তাহলে এখানে যদি আমি নিউটনের গতির দ্বিতীয় সূত্র লিখতে চাই, নিউটনের গতির দ্বিতীয় সূত্র তোমরা জানো, সেটা কি সামেশন F সমান ma। সামেশন F সমান ma। সামেশন F সমান কি? সামেশন হচ্ছে প্রযুক্ত বল, যে বলগুলো আছে তাদের যোগফল। এখানে আমরা দেখতে পাচ্ছি mg sin θ যেহেতু বড় হবে, অতএব আমি mg sin θ কে আগে লিখব প্লাস ঘর্ষণ বল। ঘর্ষণ বলের প্রকৃতি হচ্ছে গতির উল্টো দিকে, তাহলে ঠিক এভাবে উপস্থাপন করব ইকুয়াল টু ma। এখান থেকে আরেকটু যদি আগায় আমরা জানি mg sin θ ইকুয়াল মাইনাস f। f মানে কি মিউ ইনটু r ma। আবার মিউ ইনটু r মানে আমরা জানি, এখানে তোমরা মিউ মানে জানো ঘর্ষণাঙ্ক। ঘর্ষণাঙ্ক মানে হচ্ছে কোনো একটা তল কতটুকু মসৃণ সেটা প্রকাশ করে। মিউ এর মান যদি বেশি হয় তাহলে মসৃণ বেশি হবে, মানে বাধা বেশি হবে। sin θ ইকুয়াল মিউ ইনটু, যেটা r সমান mg cos θ, তাহলে আমি লিখতে পারি ma। এই সমীকরণটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ এই চ্যাপ্টার থেকে যখন জটিল কোনো ম্যাথামেটিক্স আসে তখন এই প্রবলেমগুলো দিয়ে দেওয়া হয়। তাহলে আমরা এরপরে যাচ্ছিলাম কোথায়? আমরা যাচ্ছিলাম হলো মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টারে। মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টার তোমরা ভালো করেই জানো। এখানে আসল ব্যাপার হচ্ছে জি এর পরিবর্তন, জি এর তারতম্যের কারণগুলো। আমরা জানি জি এর তারতম্যের কারণগুলো কি? এক নম্বর হচ্ছে যদি উপরে চলে যায়, ভূপৃষ্ঠ হতে h উচ্চতায়, তো h উচ্চতায় জি এর মানের সমীকরণ হচ্ছে জি প্রাইম সমান 1 মাইনাস 2h/r ইন্টু জি। মাইন্ড ইট, এই সমীকরণ কাজে লাগাতে হবে আমাদেরকে, কিন্তু এটা আসলে রিয়েল সমীকরণ নয়। আমরা এটাতে এটা অ্যাপ্লাই না করার ব্যাপারে তোমাদের আমি নিরুৎসাহিত করি। আমরা দিই কোনটা? r/r প্লাস h হোল স্কোয়ার ইন্টু জি। এই সমীকরণটা লেখার চেষ্টা করবে, কারণ ওই যে সমীকরণটা আমরা পাই বিপদ উপপাদ্যের সাহায্যে, এখানে কিছু জিনিস উপেক্ষা করা হয়। এই উপেক্ষাটা অলওয়েজ রাইট হয় না, সেজন্য এটা প্রয়োগ করা উচিত না। এরপরে আসে 2 নম্বর, জি এর মানে তারতম্যের কারণ আমরা জানি h গভীরতায়, ভূপৃষ্ঠ হতে h গভীরতায় জি প্রাইম সমান সূত্র হচ্ছে r/1 মাইনাস h/r ইন্টু জি। এই জি অর্থাৎ বিকৃষ্ট ত্বরণ মোস্ট ইম্পর্টেন্ট থিং। ওকে, এটা অনেক জায়গায় চেঞ্জ হতে পারে, দেখাবো আমি কিভাবে চেঞ্জ হয় এটা। আবার একটা হচ্ছে পৃথিবীর ঘূর্ণন গতির জন্য ল্যামডা অক্ষাংশে জি এর মানের সমীকরণ জি ল্যামডা সমান জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। বেসিক্যালি এই তিনটা কারণে জি এর মানের পরিবর্তন আমরা স্টাডি করেছিলাম। দেখো এখন ঘটনা কি হয়, এই চ্যাপ্টারের মধ্যে চলে আসতে পারে দ্বিমাত্রিক গতি চ্যাপ্টার। দ্বিমাত্রিক গতি চ্যাপ্টারে তোমরা কি পড়েছিলে? একটা নিক্ষিপ্ত প্রাস, এই যে প্রাসটা আমরা দেখতে পাচ্ছি থিটা করে নিক্ষেপ করছি বিনড আদি বেগে, তাহলে তার সর্বাধিক উচ্চতা হচ্ছে h, আর এটাকে আমরা বলি অনুভূমিক পাল্লা। তো h এর সমীকরণ হচ্ছে কি বিনড স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট বাই 2g। দেখো এই যে জি আছে, কিন্তু আবার সমান আমরা জানি বিনড স্কোয়ার সাইন 2 থিটা নট বাই জি। তাহলে এই জি এর মানে চেঞ্জ হলেই এইচ এবং আর পরিবর্তন হবে। যেমন রফিক নামে একটা লোক যদি তিনি বা সালাম নামে একজন ব্যক্তি যদি একটা ক্রিকেট বলকে 40 ডিগ্রি কোণে পৃথিবীতে নিক্ষেপ করে, তাহলে যে অনুভূমিক পাল্লা পাওয়া যাবে সেই 40 ডিগ্রি কোণে যদি সালাম সাহেব ওই ক্রিকেট বলটিকে মঙ্গল গ্রহে নিক্ষেপ করে, তাহলে সেই আর্টটা সেম হবে না, কারণ জি ডিফারেন্ট। আর একটা বিষয়, সালাম সাহেব এই যে বলটাকে যে নিক্ষেপ করলেন ক্রিকেট বলটিকে যে একটা নির্দিষ্ট কোণে পৃথিবীতে,
তার জন্য আমরা একটা সর্বাধিক উচ্চতা পাবো এইচ। আবার মঙ্গল গ্রহে নিক্ষেপ করলেও আমরা একটা সর্বাধিক উচ্চতা পাবো এইচ। কেন? জি এর মানে ডিফারেন্ট হওয়ার কারণে। তাহলে দ্বিমাত্রিক গতি চ্যাপ্টারেও তোমার এই জি এর তারতম্যের কারণগুলো ঢুকে যাবে নিঃসন্দেহে, চলে আসতে পারে। আর একটা বিষয় দেখো, জি ছাড়া আমাদের চলেই না। আমরা এটা এর পরের চ্যাপ্টারে দেখাবো জি এর মানের পরিবর্তনের কারণে আরও কী কী হতে পারে। এরপরে আমরা দেখিয়েছিলাম তোমাদের মুক্তিবেগের, এই চ্যাপ্টারে মুক্তিবেগের অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। মুক্তিবেগের একদম যত রকমের অঙ্ক হতে পারে এবং তার প্রমাণগুলো সহ একদম ইনস অ্যান্ড আউটস সব জানা রাখার চেষ্টা করবে তোমরা। মুক্তিবেগের জন্য যে সমীকরণগুলো হয়, মুক্তিবেগের প্রমাণের যে সমীকরণগুলো হয়, মাঝখান থেকে তোমাদের দিয়ে দিতে পারে। আচ্ছা, এই অংশটা দেখার পরে দেখো জি এর মানের তারতম্যের কারণটা আমরা আরেকটা অধ্যায় দিয়ে দেখাচ্ছি। সেটা হচ্ছে তোমার দশম অধ্যায়। দশম অধ্যায়ে তোমরা পড়েছিলে যে একটা বায়ু বুদবুদ যদি হ্রদের তলদেশ হতে পৃষ্ঠে আসে তাহলে আয়তন বাড়ে। তাহলে আয়তন বাড়লে এখানে আমরা হ্রদের গভীরতা কত সেই সংক্রান্ত অঙ্কগুলো করেছিলাম। তাহলে হ্রদের গভীরতার এই অঙ্কগুলোতে দেখো তোমাদের মনে আছে নিশ্চয়ই P1 V1 সমান P2 V2। তাহলে আমরা জানি P1 হচ্ছে, ধরলাম এগুলো হচ্ছে P1 V1 হচ্ছে হ্রদের তলদেশে। তো তলদেশে হলে আমরা জানি চাপ P প্লাস H রো জি ইন্টু V1 ইকুয়াল ভূপৃষ্ঠের চাপ হচ্ছে P ইন্টু ধরলাম 16 গুণ বা 18 গুণ বা 64 গুণ হয়েছে, কাটা যাচ্ছে। এখান থেকে আমরা খুব সহজে H বের করতে পারি। দেখো এখানেও কিন্তু জি আছে, এখানেও কিন্তু জি আছে। তাহলে ভূপৃষ্ঠে যখন কোনো একটা হ্রদ বা লেক থাকতে পারে, ভূপৃষ্ঠ থেকে উপরেও তো থাকতে পারে। তোমরা জানো বান্দরবনের একটা লেক আছে, সেটার নাম হচ্ছে বগা লেক। সেই বগা লেকটা ভূপৃষ্ঠ হতে প্রায় 1100 ফিট উপরে অবস্থিত। তাহলে সেই বান্দরবনের বগা লেকে কি জি এর মান সেম থাকবে? সেই জি এর মানটা কি হবে? ডিফারেন্ট হবে। সেজন্য তোমাকে এই জি এর মানটা এখানে ইন্ট্রোডিউস করতে হবে। এছাড়াও এই পি হচ্ছে ভূপৃষ্ঠের চাপ, তাহলে বান্দরবনের বগা লেকের উপরেও তো এই চাপের পরিমাণ কমবে, পারলে এটাও ইন্ট্রোডিউস করে দিতে হবে। এক্ষেত্রে এই এইচ এর মান কি হবে? চেঞ্জ হবে। ওকে, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। এগুলো দিয়ে প্রায় সময় আমাদের অঙ্ক হয়। আচ্ছা, এরপর আমরা দেখব তোমাদের আমরা তো লেখচিত্রটা পড়িয়েছিলাম জি ভার্সেস এইচ লেখচিত্র। এখানে আমরা দেখাইছিলাম যদি ভূকেন্দ্র থেকে শুরু হয় তাহলে এভাবে বাড়বে, ভূকেন্দ্র থেকে ঠিক ভূপৃষ্ঠে যাওয়ার পর আবার যদি উপরে উঠতে থাকে তাহলে জি এর মান গ্র্যাজুয়ালি কমবে। তাহলে এখানে আমরা বলতে পারি, দেখো একটা খুব প্রমিনেন্ট একটা প্রশ্ন হতে পারে এখানে, সেটা হলো ভূকেন্দ্র থেকে যতই উপরের দিকে যাওয়া হয় জি এর মান বাড়ে, ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে গেলে জি এর মান কমে কেন? এর ব্যাখ্যাটা তোমরা নিশ্চয়ই জানো। কারণ আমরা জানি ভূকেন্দ্র থেকে যখন আমি উপরের দিকে যেতে থাকবো, দেখো উপরের দিকে যখন যাচ্ছি তখন আমার যে বস্তুটা মানে এখানে এই বস্তুটার উপর আকর্ষণ প্রয়োগ করছে যে পরিমাণ পদার্থ, তার পরিমাণ বাড়ছে, তার স্পেয়ার বাড়ছে, দ্যাটস ওয়াই জি এর মান বাড়ে। কিন্তু তুমি যখন উপরের দিকে যাবা, যতই উপরে যাচ্ছ তোমার ওই বস্তুটাকে আকর্ষণ করে এমন বস্তুর পরিমাণ একই থাকলেও দূরত্ব বাড়ছে, দ্যাটস ওয়াই উপরে ভূপৃষ্ঠ থেকে উপরে গেলে জি এর মান কমে আর ভূকেন্দ্র থেকে উপরে গেলে জি এর মান বাড়ে। আশা করি বুঝতে পেরেছ। এই লেখচিত্রটা ভালো করে মুখস্থ রাখবে। এখন আমরা যাচ্ছি দশম অধ্যায়। দশম অধ্যায় কি ছিল? দশম অধ্যায় মোটামুটি 3টা টপিকসে তোমার প্রবলেম আসতে পারে। একটা হচ্ছে তোমার এই যে P1 B1 দিয়ে মানে হ্রদের গভীরতা নির্ণয়, এই জাতীয় সমস্যাগুলো দিয়ে আসতে পারে এক। আরটা হচ্ছে গড় তোমার CRMS ভ্যালু, আমরা জানি 3P/ρ 3kT/m 3RT/m, এগুলো দিয়ে মোটামুটি একটা সিকিউ হয়।
আরেকটা হয় গড় মুক্ত পথের অঙ্ক দিয়ে। গড় মুক্ত পথ ল্যামডা সমান আমরা জানি 1/πr² সিগমা। এই সিগমা যদি তোমার কি হয় অণুর বেশ, এটা হবে অণুর বেশ বা সিলিন্ডারের ব্যাসার্ধ। মনে রাখো সিলিন্ডারের যদি বিবেচনা করো তাহলে ব্যাসার্ধ বিবেচনা করবে, আর অণুর ক্ষেত্রে বিবেচনা করলে অবশ্যই বেশ বিবেচনা করবে। আর এটার অনেকগুলো মান হয়, আমরা দেখিয়েছিলাম। এটা ক্লসিয়াসে যদি হয়, ম্যাক্সওয়েল বলছে যে সম্ভবত √3/2 হবে π সিগমা স্কোয়ার πr² সিগমা, সরি সূত্রটা একটু বলেছে সিগমা স্কোয়ার n, তাহলে π সিগমা স্কোয়ার n। এবার একটা ক্লসিয়াস, ম্যাক্সওয়েল, একটা হচ্ছে কে তোমরা এই বই থেকে এই সূত্রগুলো একটু দেখে নিবে, মানে কারণ গড়মুক্ত পথের মোটামুটি 3টা সমীকরণ পাই আমরা, 3জন বিজ্ঞানী দেয়, এবং এই মানগুলো একটু ভালো করে মুখস্থ রাখার চেষ্টা করবে। এরপর দেখো 4 নম্বরে আসা হচ্ছে শিশিরাঙ্ক। শিশিরাঙ্ক ও আপেক্ষিক আর্দ্রতা। এই অঙ্কগুলো মোটামুটি খুবই ইজি, যদি কয়েকবার প্র্যাকটিস করো তাহলে তোমরা পারবে। আমরা জানি শিশিরাঙ্কের সূত্রটা কি, θ1 - θ সমান g × θ1 - θ2। এই θ হচ্ছে শিশিরাঙ্ক, এবং শিশিরাঙ্ক বায়ুর তাপমাত্রার চেয়ে কম হয়। কারণ আমরা জানি বায়ুর তাপমাত্রা যদি কোনো স্থানের বায়ু এর মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত না হয়, তাহলে তাপমাত্রা কমাতে থাকলে এক পর্যায়ে গিয়ে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা ওই স্থানের বায়ু কি হয় সম্পৃক্ত হয়। দেখো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে শিশিরাঙ্ক তাহলে অবশ্যই বায়ুর তাপমাত্রার চেয়ে কম হবে। এ ধরনের কোনো প্রশ্ন যদি আসে শিশিরাঙ্ক কেন বায়ুর তাপমাত্রার চেয়ে কম হয় সেটা এভাবে তোমরা ব্যাখ্যা করবে। এরপর আপেক্ষিক আর্দ্রতার অঙ্ক আমরা জানি আর সমান ছোট হাতের f বাই বড় হাতের f × 100%। এটা হচ্ছে কি ছোট হাতের f হচ্ছে শিশিরাঙ্কের সম্পৃক্ত বাষ্পচাপ, আর f হচ্ছে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। আর ছোট জন উপরে থাকে, বড় জন নিচে থাকে। একজনের কাঁধে যখন আরেকজন উঠে তখন বড় জন কিন্তু ছোট জনের কাঁধে থাকে না, ছোট জন বড় জনের কাঁধে থাকে। সো এভাবে সমীকরণগুলো মনে রাখবে, কয়েকটা প্র্যাকটিস করবে, আশা করি তোমরা খুব ভালো করতে পারবে। আগামী দিন তোমাদের আজকে যে কথাগুলো বলেছি এবং যে বিষয়গুলো আমি ইন্ডিকেট করেছি এখান থেকে দিয়ে মোটামুটি অনেকগুলো প্রবলেম হবে। সো এই ধরনের প্রবলেমগুলো বারবার প্র্যাকটিস করো, আয়ত্ত করো, নিজেকে ঝালাও। এভাবে লকডাউন বলো বা করোনার মধ্যে বসে থেকে সময় নষ্ট করার কোনো মানে হয় না। আমি তোমাদের সেকেন্ড ইয়ারের বেশ কয়েকটা ছেলের সাথে কথা বলেছি, ওরা বলে যে স্যার অনলাইনে পড়ালেখার প্রতি তাদের অনেকে নাকি অনীহা দেখা যাচ্ছে, অ্যাক্টিভ হচ্ছে না। এরপরে অনেকে মনে করতেছে যে এগুলো তো লেকচার পাওয়া যাবে পরবর্তীতে, রেকর্ড থাকে। মানে এটা কিন্তু তোমাদের জন্য একটা বড় ধরনের বিপর্যয় ডেকে নিয়ে আসতে পারে। নিজেকে শান দাও, বি অলওয়েজ অ্যাক্টিভ, যতটুকু পাওয়া যায় তার থেকে তোমরা কি করো ফায়দা নেওয়ার চেষ্টা করো। অবহেলা করে সময় নষ্ট করা যাবে না, যাবে না, যাবে না। সো ভালো করো, এই প্রত্যাশা রেখে আজকে ক্লাস শেষ করছি।